আয়ান ছাদ করে উঠল কথাটা শুনে। আরে হো, আপনি তো হুম হুম করে ধাক্কাতে ধাক্কাতে নিচে ফেলে দিলেন। আমার ভাঙা হাত আবার ভাঙলো বোধ হয়। ও বাবা! নাতাশা গিয়ে আয়ানকে ধরে উঠালো। আয়ান বিছানায় বসে ব্যথায় কোকাতে লাগলো। নাতাশা বলল, আমি ডাক্তারকে ডেকে আনছি। আয়ান বলে উঠল, না থাক, খুব উপকার করেছেন আপনি আমার। নাতাশার মুখটা ছোট হয়ে গেল। আয়ান বলে উঠল, আপনার কি হয়েছিল বলুন তো, মিস নাতাশা? ভূত তো ধরেছিল নাকি? নাতাশা কিছু বলল না। আয়ান বুঝল সে অভিমান করেছে। বন্ধুকে যদি দুইটা কথা বলতেই না পারি তাহলে কিসের বন্ধু হলেন? নাতাশা মুখভঙ্গি এরকম রেখে বলল, কে বলেছে বলতে পারবেন না? আসলে সেটা না, আপনি আমার জন্য আঘাত পেলেন তাই আর কি। আরে ধুর, আপনার কি আমাকে এতটা উইক মনে হয় যে পড়ে গেলেই ব্যথা পাবো? আমি প্রতিদিন এক্সারসাইজ করি, এসব ছোটখাটো আঘাত লাগে না আমার। নাতাশার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, সত্যিই লাগেনি? আয়ান বলল, আরে না, আপনার কোনো ধারণাই নেই আমার বডির ব্যাপারে। নাতাশা আয়ানের ব্যান্ডেজকৃত হাতটাতে জোরে থাবা বসিয়ে বলল, আরে মিয়া, আগে বলবেন না? আয়ান জোরে চেঁচিয়ে উঠল। এবার নাতাশা বেড থেকে পড়ে গেল। আয়ানের মনে হচ্ছে তার হাতটা অবশ হয়ে গেছে। হবে নাই বা কেন? প্রথম থেকে ব্যান্ডেজ ছিল। এরপর অ্যাম্বুলেন্স থেকে কুহুর লাথি মারল, একটু আগে ধরাম করে পড়ল, এখন আবার থাবা বসিয়েছে। আয়ান চিৎকার থামিয়ে নাতাশার দিকে তাকালো। একটু আগেই ভাব নিয়ে বলেছে যে এসব ছোটখাটো আঘাত তার লাগে না। এখন কি বলবে সে? না না, মান সম্মান বাঁচাতে হবে। আয়ান বহু কষ্টে হাসল। নাতাশা অদ্ভুত নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে। আয়ান হেসে বলল, কি, অনেকদিন ধরে সারগাম প্র্যাকটিস করা হয় না, আজকে একটু করলাম আর কি। সুন্দর হয়েছে না? নাতাশা মেকি হেসে উপর নিচ মাথা নাড়ালো। আয়ান দুষ্টু হেসে এবার বলল, ওহ নো, মিস নাতাশা, আপনি নিচে কি করছেন? নাতাশা হাসবে না কাঁদবে বুঝল না। তার কথাই তাকে শোনালো। নাতাশা উঠে দাঁড়ালো। হঠাৎ কোথা থেকে একটা আরশোলা উড়ে এলো তখন। নাতাশা তা দেখে চেঁচিয়ে উঠে আয়ানের ব্যান্ডেজ করা হাতের উপর লাফিয়ে বসল। দুজন একসাথে চেঁচাচ্ছে, এখন যেন চেঁচানোর কম্পিটিশন চলছে। এদের চেঁচানো শুনে নার্সরা দৌড়ে এলো। এটা হসপিটাল, মাথায় রাখবেন প্লিজ। আপনারা কি করছেন এসব? নাতাশা আয়ানের গলা জড়িয়ে ধরেছিল। নার্সের কথা শুনে দুজন একে অপরের দিকে তাকালো। আয়ান কথা বলতে পারছে না। সে ইশারায় ওর হাতের উপর থেকে নামতে বলল। নাতাশা বুঝতাই চমকে গেল। সে দ্রুত বেগে নেমে এলো। এরপর সে বলে উঠল, আপনারা যা ভাবছেন তা নয়। আপনারা ভুল ভাবছেন। তাহলে আপনারা চেঁচাচ্ছিলেন কেন? নাতাশা আর আয়ান একে অপরের দিকে তাকালো। এরপর একসাথে বলে উঠল, সারগাম প্র্যাকটিস করছিলাম। সুন্দর হয়েছে না? দাড়ি, দাড়ি, আপনি কি মানুষ? দেখে তো তাই মনে হচ্ছে। কুহু রাগী দৃষ্টি নিক্ষেপ করল। আহনাফের নিজেরও রাগ উঠেছে আজ। দুজনে একে অপরের দিকে তাকিয়ে, দুজন যেন চোখে চোখে একে অপরকে শাসাচ্ছে। হঠাৎ আহনাফ ঠোঁট চোখে করে চুমু ছুড়ল তার দিকে। কুহু বলে উঠল, ছি, অশ্লীল বেদা। আহনাফ এই কথা শুনে কুহুর দিকে ঝুঁকল। অশ্লীল বললে কেন? আর ছি বা কেন বললে? হুয়াই। কুহু আহনাফের দিকে তাকাতে পারে না। আহনাফের নিঃশ্বাস একদম কুহুর মুখে আছড়ে পড়ছে। কুহু যথাসাধ্য দূরে থাকার প্রয়াস চালাচ্ছে। আহনাফ হাসছে তা দেখে, তবে তার সেই হাসি অপ্রকাশ্য। ঠোঁটের ভাঁজেই লুকিয়ে সেই হাসি। কুহুকে নার্ভাস হতে দেখে আহনাফ আরও এগিয়ে গেল ওর দিকে। মজাই লাগছে তার কাছে। আহনাফ বলে উঠল, আমার দিকে তাকাও তিলোত্তমা। তিলোত্তমা। কুহু কিছুতেই এই ডাক উপেক্ষা করতে পারে না। কেন পারে না তার জানা নেই। সে তাকালো আহনাফের দিকে। তবে বেশিক্ষণ তার মোহিত নয়নে তাকিয়ে থাকতে পারল না সে। সরিয়ে নিল নিজের অক্ষিযুগল। আহনাফের কেমন যেন নেশা লেগে গেছে। তার নজর গিয়ে আটকেছে কুহুর গোলাপি অধরজোড়ায়। বড্ড টানছে তাকে। আহনাফ জায়গা পরিস্থিতি ভুলে বসল। সে কুহুর ওষ্ঠের দিকে অগ্রসর হতে লাগল। ঠিক তখন দরজা খোলার শব্দ হলো। চমকে উঠল দুজন। বেবি জানিস কি হয়ে? রোদেলা থমকে গেল। পুরো কথা বলতে পারল না সে। আহনাফ খার বাঁকা করে তাকালো তার দিকে। রোদেলা হতভম্ব। এমন একটা মুহূর্তের জন্য সে তৈরি ছিল না। এদিকে কুহুর অন্তর আত্মা কেঁপে উঠল। রদ, ও কোথা থেকে আসলো? চক্ষু চড়কগাছ তার। রদ যদি ভুল বুঝে থাকে। তাদের বন্ধুত্বের যদি এই খাটাসের জন্য ফাটল ধরে। আহনাফ ভাই, আপনি এখানে? আহনাফের তেমন কোনো ভাবভঙ্গি নেই। সে ভীষণ স্বাভাবিক ভঙ্গিমাতে দাঁড়িয়ে।
কুহু একটা শুকনো ঢোক গিলল। সে বলে উঠল, রোদ, তুই যা ভাবছিস তেমন কিছু নয়। রোদেলা কপাল কুঁচকাল। কুহু আবার কিছু বলতে নিলে আহনাফ বলে উঠল, তুই ঝামেলার মাঝে এখানে এসেছিস কেন? রোদেলার মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো কথাটা শুনে। কিন্তু আহনাফ ভাই অমন চুকে কি করছিল? না না, আহনাফ ভাই অমন না। সে মোটেও তার আহনাফ ভাইকে ভুল বুঝবে না। সিনেমাতে দেখেছে সে এমন, যে নায়ক অন্য একটা মেয়ের চোখে ফুল দিতে ঝুঁকে ঠিক তখন নায়িকা হাজির হয়ে নায়ককে ভুল বুঝে। রোদেলা মোটেও অমন বোকা নয়। হয়তো কুহুর চোখে কিছু পড়েছিল আর আহনাফ সেটাই দেখছিল ঝুঁকে। রোদেলার ভাবনার মাঝেই আহনাফ বলে উঠল, কথা শেষ হলে কল দিবি আমাকে। আমিও আজ ও বাড়ি যাব। আহনাফ কথাগুলো বলে বেরিয়ে যেতে নিল। যাওয়ার আগে একবার পেছনে ঘুরে তাকালো সে। কুহু ফালফাল করে তাকিয়ে রয়েছে। আহনাফ রোদেলাকে অন্যমনস্ক দেখে কুহুকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। কুহু চোখ বড়বড় করে ফেলল। আহনাফ চলে গেল। এদিকে আহনাফের কথাগুলো শুনে রোদেলা লাজুক হাসে। প্রতিটা মুহূর্তে সে নতুন করে যেন প্রেমে পড়ে এই আহনাফ ভাইয়ের। তার এই কথাগুলোর মাঝেই রোদেলার প্রতি তার যত্ন প্রকাশ পায়। রোদেলা বুঝি তা বুঝে না। রোদেলাকে লাজুক হাসতে দেখে হোঁচট খেল কুহু। এই মেয়ে লাজুক হাসছে কেন? কুহুকে ভুল না বুঝে সে লাজুক হাসছে। কুহু বলে উঠল, এই রোদ, ঠিক আছিস? আসলে তখন রোদেলা ভাবনার জগৎ থেকে বেরোল। সে কুহুর কথার মাঝে এককাল হেসে বলল, বাদ দে সেসব। এই জানিস কি হয়েছে? কুহু থেমে গেল। বাদ দে সেসব। যেখানে তার এখন কুহুকে হাজারটা প্রশ্ন করার কথা, ওকে কথা শোনানোর কথা, সেখানে এই মেয়ে হাসছে। কুহু পেছনে হেলান দিল। কৌতূহল ভরা নয়নে তাকিয়ে সে। প্রেমের পরলে যে মানুষ অন্ধ হয়ে যায় তার জীবন্ত প্রমাণ এই রোদ। এতটা বিশ্বাস করে সে তার আহনাফ ভাইকে। কুহুর ভাবতেও অবাক লাগে। কুহুর মাথায় সাদা ফেলতেই বোধহয় রোদেলা হাজারো উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, গতকাল আহনাফ ভাই আমাকে প্রপোজ করেছে। কুহু প্রথমে বলল, ও। পর মুহূর্তেই কথাটা ব্রেনে ভালোভাবে সেট হতেই সে এক প্রকার চেঁচিয়ে উঠল, কি? রোদেলা লাজুক হাসল। এরপর বলল, হ্যাঁ, গতকালকে উনি। রোদেলা সবটা বলল কুহুকে। কুহু কি বলবে বুঝতে পারল না। রোগকেও তিলোত্তমা বলেছে। ভারী বজ্জাত লোক তো। আল্লাহ জানে আর কতগুলো তিলোত্তমা আছে এই লোকের জীবনে। কুহুকে কিছু একটা ভাবতে দেখে রোদেলা মৃদু ধাক্কা মারল ওকে। এই কুহু, কি ভাবছিস? কংগ্রেচুলেশন তো বলসা লা। কুহু মুখ কুচকাল। এরপর বলল, বাম্বির কংগ্রেচুলেশন জানাবো তোমাকে আমি। দেখ রোদ, আমি তোর ভালোর জন্য বলছি। ওই লোক তোর জন্য ঠিক নয়। দেখ গিয়ে আরো কত তিলোত্তমা আছে ওই লোকের জীবনে। রোদেলার পছন্দ হলো না কথাটা। সে মুখটা পাংশুটে করে বলে উঠল, দেখ বেবি, তোকে আগেও বলেছি যে আমাকে যা খুশি বল কিন্তু আহনাফ ভাইকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। কুহু রোদেলার কথাটা ব্যঙ্গ করে রিপিট করল। রোদেলা ওর বাহুতে মৃদু থাপ্পড় মারল। কুহু বাহু ডলতে ডলতে বলল, তোর ওই খাটাস প্রেমিকের জন্য তুই আমাকে মারলি? জান, শুইবে না এই অবিচার। জাতি শুইবে না। দেখে নিস। রোদেলা হেসে ফেলল। হঠাৎ রোদ বলে উঠল, দোস্ত তুই কিন্তু দারুণ কাজ করেছিস। এই না তুই না, তোর জুতো। হা 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 হা। রোদেলা জোরে জোরে হাসতে লাগলো। কুহুও তাল মেলালো। দুই বান্ধবী বেশ কিছুক্ষণ হাসাহাসি করল। কুহু হঠাৎ বলে উঠল, আচ্ছা রোদ, কখনো কোনো কারণে তুই আমাকে ভুল বুঝবি না তো? ছেড়ে যাবি না তো কখনো? কুহুর স্বরে কেমন ভয় প্রকাশ পেল। রোদেলা কুহুর ঘাড়ে হাত ঝুলিয়ে বলল, ভুল বুঝার কারণকে উপরে ফেলবো তাও ছেড়ে যাব না। কুহু বলে উঠল, যদি কোনো মানুষ কারণ হয়ে দাঁড়ায়? হবে না এমন। তোর আর আমার বন্ধুত্ব স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। আর তুই এসব আজেবাজে কথা বলছিস কেন হু? এই তুই আবার নতুন কোনো বেস্ট ফ্রেন্ড বানাসনি তো? কুহু দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, বানিয়েছি তো। রোদেলা বলে উঠল, তবে রেশো, অতান। কথাটা বলেই সে কুহুকে কাতুকুতু দিতে লাগলো। কুহুও খিলখিল করে হাসতে লাগলো। কুহুও রোদেলাকে কাতুকুতু দিতে লাগলো তার। এক হাত ব্যান্ডেজে মোড়ানো থাকায় পেরে উঠল না সে। দুই বান্ধবীর হাসির শব্দে কেবিনটা মুখরিত হয়ে উঠল। কুহুও যেন অনেকটা চাঙ্গা অনুভব করছে এখন। যদিও সে কোনোকালেই দুর্বল ছিল না। টইটি না করলে এই মেয়ের পেটের ভাত হজম হয় না। আরও কিছুক্ষণ দুই বান্ধবী খুশগল্প করল। আহনাফের টপিক বাদ পড়ে গেল মাঝে। এরপর রোদেলা বিদায় নিল। রোদেলা কেবিন থেকে বের হতেই তার ফোনে একটা মেসেজ এলো। প্রেম ভালো, তবে অন্ধ প্রেম নয়।
রোদেলা খানিকক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে। এরপর আশেপাশে তাকালো। সন্দেহজনক কাউকে দেখতে পেল না সে। তাহলে বারবার কে এসব কথা বলে? কে তাকে এত সাবধানী বাণী দেয়? তার উপর কি কেউ নজর রাখছে? রোদেলার ভাবনার মাঝেই কেউ একজন তুড়ি বাজালো তার চোখের সামনে। রোদেলা চমকে উঠল। এই যে মিস চর্নি, আবার কার কি চুরি করার কথা ভাবছেন? হ্যাঁ, রাফিকে দেখেই রোদেলার মেজাজ খারাপ হলো। এই মদন কোথা থেকে হাজির হলো আবার? রোদেলা বিরক্তমাখা স্বরে বলল, আপনি কি করছেন এখানে? রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট নিয়ে তাতে কামড় বসালো। এরপর বলল, আপনাকে দেখতে আসলাম। রোদেলা খ্যাঁক করে উঠল। হোয়াট? রাফি বলে উঠল, চেঁচাচ্ছেন কেন? কান ধরে গেল বাবা। যাই হোক, যেটা বলতে আসছিলাম, ভাই ডাকছে আপনাকে। রোদেলা কিছু না বলেই হাঁটা ধরল। রাফি দুই কাঁধ উঁচু করে বলল, কি অদ্ভুত রে বাবা, কিছু না বলেই হাঁটা ধরল। বাথরুমের চাপ পেয়েছে মনে হয়। আহারের বেচারি চর্নি। রাফি আরেকটা বিস্কুট মুখে পড়ল। এরপর সেও অন্যদিকে হাঁটা ধরল। কি মনে করে একবার পেছনে তাকালো। এরপর হেসে ফেলল। দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কুহুরাও বাসায় ফিরে এসেছে। এখন তারা অনেকটা সুস্থ। তবে আনোয়ারা বেগম কুহুর উপর চটে রয়েছেন। এই মেয়ে যদি ওই দিন অভিনয় না করত তাহলে তাদের এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। সব এই মেয়ের জন্য হয়েছে। কুহু আবার আয়ানের উপর চটে রয়েছে। এই হতচ্ছাড়া যদি ওই দিন চোখে পানি ছেটাতো তাহলে আর অমন ঘুমোতানানা বাঁধত না তাদের লাইফে। এদিকে আয়ান আছে বিন্দাস মুডে। নাতাশার সাথে বেশ ভালো ভাব হয়েছে তার। মেয়েটা তাকে বলেছে যে কুহুকে পটাতে সাহায্য করবে। আজ অবধি নাকি সে অনেকের সেটিং করিয়ে দিয়েছে। আয়ানও নাতাশাকে বিশ্বাস করে। মেয়েটা বেশ ভালো। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। হোয়াটসঅ্যাপে নাতাশাকে মেসেজ করল সে। বাসায় আসলাম মাত্র। মিনিটখানেক বাদে মেসেজ সিন হলো। নাতাশা রিপ্লাই করল, আমি একটু পরে কথা বলছি। আমার এক ফ্রেন্ড সুইসাইড করেছে। আয়ান ভরকালো খানিকটা। সে সাথে সাথে রিপ্লাই করল, আচ্ছা, আচ্ছা, তুমি ওদিক সামলাও আগে, পরে কথা হবে। নাতাশা আর সিন করেনি। আয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যে মানুষ এসব করে? একটু সবুর করতে পারে না তারা? আল্লাহ র উপর একটু ভরসা রাখলে কি হয়? আল্লাহ তার বান্দাকে কখনো নারাজ করেন না। তাহলে কেন তারা এসব করে? ভেবে পায় না আয়ান। দাঁড়ি, দাঁড়ি। নাতাশা আর আদিত্য ওটির সামনে হাঁটাহাঁটি করছে। আর বারবার তাকাচ্ছে ওটার লাল রঙের জ্বলে থাকা আলোর দিকে। তখন সেখানে হাজির হলো আহনাফ। তার কপাল বেয়ে ঘাম পড়ছে। আহনাফকে দেখতেই নাতাশা আর আদিত্য থেমে গেল। আহনাফ ঠান্ডা স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছিল? আদিত্য তিরিক্ষি মেজাজে বলতে লাগলো, উই মা, তারির আজ বিয়া। গতকাল কত করে বুঝালাম, সব এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। বি সখাইছে হারা, মজাদায়। নাতাশাও রাগী স্বরে বলে উঠল, আমাদের হারা মাজাদারে পরে দেখব। আগে ওই হারা মোজাদির 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাবো আমি। কি কমতি আছে আমাদের আরিফের মাঝে? বিয়া যখন করবি না তাহলে নাটক করলি কেন? ওরে তো আমি ছাড়ব না। আহনাফ জিও দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ডাক্তার কি বলছে? বাঁচবে। আদিত্য বলল, যখন এনেছি তখনও পারলস চলছিল। জানি না এখন। আহনাফ আদিত্যের উদ্দেশ্যে বলে উঠল, ও না গতকাল তোর সাথে ছিল। আদিত্য বলল, আরে হো বা, রাত পর্যন্ত তো ঠিক ছিল। সকালে উঠে দেখি লটকায় রইছে মেঝেতে। তখন খাইছে। ভাগ্যিস ঘুমটা ভাঙছিল তখন। আহনাফ বলল, আঙ্কেল আন্টিকে খবর দিয়েছিস? নাতাশা বলল, আঙ্কেল এমনিতেই হার্টের রোগী। আর আন্টিকে বা কি বলবো? তাই জানায়নি কিছু তাদের। হঠাৎ ওটির আলো নিভে যায় তখন। ওরা উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে। ভেতরে প্রত্যেকের তুফাই বইছে। তাদের এই গ্রুপটা অনেক পুরনো। সেই প্রাইমারি স্কুল থেকে একসাথে তারা। বন্ধুর এই কাজে ওরা সবাই হতাশ হয়েছে। একটা মেয়ের জন্য সে আজ সুইসাইড করে ফেলল। ডাক্তার বেরিয়ে এলেন। আহনাফ বাহিরে নিজেকে যথেষ্ট শান্ত দেখালেও তার ভেতর আজ উলটপালট হয়ে গিয়েছে। এই বন্ধুমহলটা তার জীবনের অর্ধেক অংশ জড়িয়ে আছে। আরিফ একটাবার তাদের কথা ভাবল না। অন্তত নিজের বাবা মায়ের কথা ভাবা উচিত ছিল তার। তার ভাবনার মাঝেই ডাক্তার বলে উঠল, অপারেশন সাকসেসফুল। ওনাকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে। সবাই স্বস্তির শ্বাস ছাড়ল, যেন প্রাণটা ফিরে এলো তাদের। সবাই চেয়ারে বসল। আহনাফ গম্ভীর স্বরে বলে উঠল, হকি স্টিকটা আনতে পারবি আদিত্য?
নাতাশা আর আদিতেরও রাগ উঠেছে আজ। নাতাশা বলল, দুইটা আনিস। আদিত্য দাঁত কিরমির করে বলল, আজ তো তিনটাই লাগবে। দাঁড়ি, দাঁড়ি, নিধি স্টপ প্লিজ। আর কত কাঁদবি আর? রোদেলা বিরক্ত হয়ে বলল কথাটা। কুহু খেকিয়ে বলল, একদম রঙ্গলীলা করবি না বলে দিলাম, বাঙ্গির মায়া। এতদিন আমি হসপিটাল পড়েছিলাম, একটা দিন গিয়েছিস আমাকে দেখতে। এখন আসছে উই বাণিকচন্দ্রের জন্য কাঁদতে। তারা এখন গ্রুপ কলে রয়েছে। রোদেলা আর কুহুর এক ভার্সিটিতে চান্স আসলেও নিধি আলাদা হয়ে যায় তাদের থেকে। তার অন্য ভার্সিটিতে চান্স আসে। এই নিয়ে ব্রিদিং টিম বান্ধবী অনেক কেঁদেছিল। নিধি এই দুঃখে দেশ ছেড়েই চলে গেল, থাকবেই না এই দেশে। কুহু আর রোদেলা নিধির এই সিদ্ধান্তে রাগ করে আর কথা বলেনি। নিধি তাই দেশে আসে। বেশি হয়নি, এই তো 5 দিন হবে হয়তো সে এসেছে। আর এর মাঝেই তার বাবার সুযোগ বুঝে তার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলে। আজকেই কাবিন। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাসায় আটকে রেখেছিল। তোদের দুলাভাইয়ের কথা বাসায় জানাতেই আমার ফোনটাও নিয়ে যায়। কুহু বলল, ভালো করেছে। কেমন ফ্রেন্ড তুই, হ্যাঁ, বিয়েতে দাওয়াতটা পর্যন্ত দিলি না। নিধির রাগ হলো। সে কান্না থামিয়ে বলল, মেরে না একদম পা ছা ফাটিয়ে দিব। আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আর তোরা দাওয়াত নিয়ে আছিস। হ্যাঁ, হ্যাঁ। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। হঠাৎ রোদেলা জোরে একটা ধমক দিল। চুপ পপ। এক ধমকে থেমে গেল নিধি। রোদেলা বলে উঠল, তুই বিয়ের সময় কবুল বলবি না? তাহলেই তো হয়। নিধির হেঁচকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। বাবা বলেছে যে বিয়ে না করলে তোদের দুলাভাইকে মেরে দিবে। হ্যাঁ, হ্যাঁ। কুহু প্লেট ধুচ্ছিল, কানে ইয়ারফোন লাগানো তার। সে বলে উঠল, আঙ্কেলের মনটাকে যদি এই জামাটা দিয়ে দুইটা ঘষা দিতে পারতাম। রোদেলা বলে উঠল, পাতিলের কালি উঠাতে যে কষ্ট, মনেটা কিভাবে উঠাবি? কুহু বলল, তোর বাপ কিন্তু সেই ডেঞ্জারাস, নিধু। খুব করতেও হাত কাঁপে না? নিধি কান্না থামিয়ে আহত স্বরে বলল, উনি বাবা হিসেবে খারাপ নয় রে, শুধু স্বামী আর মানুষ হিসেবে ব্যর্থ। রোদেলা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এসব টপিকে আর গেল না তারা। কুহু বলল, বিয়ে কখন? নিধি বলল, সন্ধ্যায়। রোদেলা বলল, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? কুহু কুহু বাঁকা হাসল। এরপর একে একে প্ল্যান বলল ওদের। রোদেলা একটা শুকনো ঢোক গিলে বলল, মাইরি বলছি, ধরা পড়লে সোজা আল্লাহ কাছে যেতে হবে। কুহু সূচক শব্দ করে বলল, কুফা লাগিয়ে দিচ্ছিস কেন রে বাঙ্গির মেয়ে? নিধি বলল, কঠিন প্ল্যান করেছিস, আশা করি সব ঠিকঠাক হবে। কুহু বলল, তাহলে দেখা হচ্ছে সন্ধ্যায়। রোদেলা বলে উঠল, তুই বেরোতে পারবি তো? কুহু একটা শয়তানি হাসি দিল। এরপর বলল, অবশ্যই পারবো। কল কেটে দিল। কুহু বলে উঠল, আয়ান ভায়া, আপ তো গেয়া। আপনার সুন্দরী বান্ধবী তো কুহুনে দেখলিয়া। হিহি হিহি। কুহু খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তার হাসি বোধহয় প্লেটগুলোর সহ্য হলো না। আনোয়ারা বেগম তাকে শাস্তিস্বরূপ শোকেজের কাচের প্লেটগুলো ধোয়ার জন্য বের করে দিয়েছিল। প্লেটগুলো একটার উপর আরেকটা রেখে রেখে একটা পিলার তৈরি করেছিল কুহু। কিন্তু বেশি উত্তেজিত হয়ে দুই হাত মেলে হাসতে গিয়ে সবগুলো প্লেট নিচে পড়ে গেল। আর সে কি আওয়াজ! কুহু পাথর বনে গেল। হাসবে না কাঁদবে, দাঁড়াবে না দৌড়াবে বুঝে উঠতে পারল না। আনোয়ারা বেগম শব্দ শুনে এদিকে আসতে লাগলেন। কুহু মনে মনে যত দোয়া দরদ পারে পড়তে লাগলো। ভাগ্য তাকে এই বাসটা না দিলেও পারত। দাঁড়ি, দাঁড়ি। আরিফ বিছানায় হেলান দিয়ে চোখ বুজে রয়েছে। ঠিক তখন ঠকঠক করে কিছু শব্দ হলো। সে তাকালো, দেখল আহনাফ, নাতাশা আর আদিত্য দাঁড়িয়ে। প্রত্যেকের হাতে হকস্টিক। আরিফ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মারবি, মার। মরতেই তো চেয়েছিলাম, দিলি না। আহনাফ এগিয়ে এলো তার নিকট। এরপর বলল, মরার খুব শখ না তোর? আরিফের কথা বলতে কষ্ট হচ্ছে, তাও সে ভাঙা স্বরে বলে উঠল, ওকে না পেলে আমি বেঁচে থেকে কি করব? কেন মরতে দিলি না আমাকে? কেন তোরা? ঠাসঠস। আরিফ হেলে গেল ডান দিকে। হঠাৎ বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল সে। আহনাফ ধরল না তাকে। কাঁদতে দিল, কাঁদলে মন হালকা হয়। আরিফ কাঁদল অনেকক্ষণ। আদিত্য বলে উঠল, একটা মায়া মানুষের জন্য তুই নিজের জীবন দিয়ে দিবি? আর ইউ ম্যাড আরিফ? আরিফের কান্না থেমে গেছে। সে চেঁচিয়ে বলে উঠল, ইয়েস আই মম্যাড ফর হার। আরিফের এই অবস্থায় কথা বলা নিষেধ ছিল। তার এই চেঁচানোতে গলায় আরো বেশি কষ্ট পায় সে।
নাতাশা ডাক্তারকে ডেকে আনে দৌড়ে গিয়ে। ডাক্তার বলে উঠল, আপনারা উনাকে প্লিজ উত্তেজিত করবেন না। উনার কথা বলা নিষেধ 3 দিন। সে জায়গায় ওরাও বলে উঠল, সরি। ডাক্তার দুই পাশে মাথা নাড়লেন। আহনাফ বলে উঠল, তুই মেয়েটার দায়িত্ব নিতে পারবি? আরিফ ভেজা নয়নে তাকালো আহনাফের দিকে। আহনাফ শক্ত কণ্ঠে আবার বলল, মেয়েটার দায়িত্ব নিতে পারবি? হে কি না? আরিফ উপর নিচ মাথা ঝাঁকালো। আহনাফ নাতাশা আর আদিতের দিকে তাকালো। চোখে চোখে যেন হাজারো কথা হয়ে গেল এদের। আদিত্য খেকিয়ে বলে উঠল, একে তো তলে তলে টেম্পু চালাতো। এখন আমাদের আবার ওর টেম্পু ঠেলতে হবে। এরপর দুঃখী দুঃখী স্বরে বলল, সবার টেম্পু আছে। লা টেম্পু তো দূর, আমার তো একটা সাইকেলও নাই যে ক্রিং ক্রিং করব। ডিগবাজি ভাবি ঠিক বলে। বা লে রকপাল।